জীবনে এমন আজব বিয়ে কারো হয়েছে কি না আমার জানা নেই, কিন্তু আমার হতে যাচ্ছে। সেদিন আমার ছেলেপক্ষ দেখতে আসে। ছেলে আমার সাথে একা কথা বলতে এসে সোজা সাপটা গম্ভীর গলায় বলল, আমি নতুন করে কোনো কথা না বাড়িয়ে সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আপনাকে আমার সন্তানের মা হতে হবে, আর আমি তার জন্যই আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু স্ত্রীর মর্যাদা আমি আপনাকে কখনোই দিতে পারবো না। লোকটার কথা শুনে যেন আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কি বলছে কি লোকটা? অশ্রুসিক্ত হয়ে উঠল আমার চোখ দুটো। অথচ আমি আজ জানতামই না তিনি আমাকে দেখতে এসেছেন। গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। ভাইয়ের কাছে রেখে বাবা মা দুজনেই পাড়ি জমিয়েছে না ফেরা দেশে। এই বিয়েতে আমি রাজি হওয়া না হওয়া কারো কিছু আসবে যাবে কি না আমার জানা নেই, কারণ ভাই ভাবির সংসারে গলগ্রহ হয়ে আছি। আর পাত্রপক্ষ হলো অনেক বড় লোক, যা আমাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস সম। যেখানে নিজের গাড়ি বাড়ি সবই আছে, দোতলা দালান, নিজস্ব জমি জমা, শহরে ব্যবসা, আরও কত কি। এক কথায় অন্যরকম। সেখানে আমি হলাম খেটে খাওয়া কৃষক পরিবারের মেয়ে। ভাইয়া খুব করে চাচ্ছেন এ বিয়েটা যাতে হয়ে যাক। খুব ভালো সম্বন্ধ যা তিনি হাতছাড়া করতে চান না। এত ভালো সম্বন্ধ আমাদের মতো গ্রামে আসা মানে বিশাল ব্যাপার। তাছাড়া আমাদের মতো পরিবারে আসা তো বিশাল ভাগ্যের ব্যাপার মনে করা হয়। যেখানে আমাদের মতো পরিবারকে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে এই সম্বন্ধ তো অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। ভাবির দুঃসম্পর্কের চাচার ঘটকালির মাধ্যমে এই সম্বন্ধ এসেছে। এই বিয়ের সম্বন্ধ আসায় আমি আমার ভাইয়ার চোখে মুখে খুশির ঝলক দেখতে পেয়েছি। আর ভাবি তো খুশিতে আত্মহারা। এদিকে আমার বুক ফেটে কেবল কান্নাই আসছিল। না পারছি কাউকে বলতে, না পারছি সইতে। কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কিছুই বলার থাকে না, আর বললেও কোনো লাভ হবে না। ভাই ভাবির সংসারে থাকতে হলে ইচ্ছে থাকলেও অনেক কিছুই বলা যায় না। কেবল সবার সুখের কথা চিন্তা করে নীরবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও থাকে না। ভাইয়া হয়তো বড়লোক পাত্র পেয়ে বিষয়টা লুকাতে চেয়েছিলেন, কিন্তু না চাইতেও বিষয়টা লুকাতে পারেনি। যেখানে পাত্র নিজে সরাসরি বলেছেন তিনি তার 2.5 কি 3 বছর বয়সী মেয়ের মা হওয়ার জন্য আমাকে আলাদা করে এবং আমার পুরো পরিবারের সবার সামনে বলেছে বিয়ে করতে চায়। লোকটার মুখে এমন ধারার কথা শুনে আমি যেন কাঠ হয়ে গিয়েছিলাম। শেষমেশ একজন বাচ্চার বাবাকে বিয়ে করতে হবে, তাও আবার লোকটা আমাকে কখনো নাকি স্ত্রীর মর্যাদা দিবে না। এমন ধরনের লোককে কোন মেয়ে বিয়ে করতে চাইবে কে জানে। পাত্রের মুখ থেকে এমন কথা শুনে ভাইয়ার হাত থেকে পানির গ্লাস পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ভাইয়া গরিব হতে পারে, তাই বলে এক বাচ্চার বাবার সাথে নিজের বোনের বিয়ে হয়তো দিবে না। অমনিভাবে দৌড়ে এসে আমাকে সব পরিষ্কার করতে বলে তিনি ভাইয়াকে বলতে বাধা প্রদান করে পাত্রপক্ষকে অনেক কৌশল অবলম্বন করে একটা কথা বললেন। উনি বলতে চাচ্ছেন আপনাদের কোনো দায় দাবি আছে কি না। পাত্র বলল, তাদের কোনো দায় দাবি নেই, কেবলমাত্র আমার মা মরা মেয়েকে দেখে রাখতে হবে। এরপর ভাবি অনেক উচ্ছ্বসিত হয়ে পড়লেন, আমরা এ বিয়েতে রাজি, আপনারা পাকা কথা বলতে পারেন। হঠাৎই পাকা কথা বলার আগ মুহূর্তে মেয়ে রাজি আছে কি না তা তো জানা হলো না। আর মেয়ে যদি এ বিয়েতে রাজি না হয় তাহলে বিয়ে হবে না। মেয়েকে ডাকুন, আমি মেয়ের মুখ থেকে শুনতে চাই মেয়ে রাজি আছে কি না। ভাবি তৎক্ষণাৎ পাত্রকে বলে বসলেন, চিন্তার কোনো কারণ নেই আপনাদের, মেয়ে আমাদের রাজি। আমি কিছুক্ষণ আগে আমাদের মেয়ের সাথে কথা বলে জেনে এসেছি। ভাবির মুখ থেকে পাত্রী রাজি হওয়ার কথা শুনে পাত্রপক্ষ আর দেরি করতে চাইলেন না। 1 সপ্তাহ পর বিয়ে হবে, এই মর্মে বিয়ে পাকাপাকি করে চলে গেলেন। পাত্রপক্ষ চলে যাওয়ার সাথে সাথে ভাইয়া ভাবিকে বললেন, এটা কি করলে? একটা দোয়াজ পর এক বাচ্চার বাপের সাথে আমার বোনের বিয়ে ঠিক করলে, তাও আবার আমার অনুমতি ছাড়া। তখন ভাবি একটু উত্তেজিত হয়ে ভাইয়াকে বলল, তো কি করব? তোমার বোনকে কি সারা জীবন ঘাড়ের উপর বসিয়ে রাখবো নাকি?
একদিন না একদিন তো তাকে বিয়ে দিতেই হবে। তাছাড়া আমাদের অবস্থা তো জানো, নুন আনতে পান্তা ফুরায়। এর থেকে ভালো পাত্র দেখে বিয়ে দিতে চাইলে অনেক টাকা ব্যয় করে বোনকে বিয়ে দিতে হবে। এত টাকা তোমার আছে? পাবো কোথায় এত টাকা? এরপর ভাবি একটু ঠান্ডা হয়ে ভাইয়াকে বোঝাতে লাগলেন, তুমি একটু ভেবে দেখো, এই পাত্রের কোনো দায় দাবি নেই, আর্থিকভাবে অনেক সচ্ছল, তোমার বোন অনেক সুখে থাকবে, টাকা পয়সার কোনো কমতি নেই, স্বর্ণ বস্ত্র দিয়ে মুড়িয়ে রাখবে তোমার বোনকে। এছাড়া আমাদের রুনা তো ছোট বাচ্চা খুব পছন্দ করে। এখানে আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি রুনা একজন আদর্শ মা হতে পারবে। তুমি আর এই বিয়েতে বাধা প্রদান করো না, বিয়েটা হয়ে যেতে দাও। আমি নিশ্চিত রুনা অনেক ভালো থাকবে। তুমি কি চাও না তোমার বোন ভালো থাকুক? ভাই ভাবির কথায় প্রভাবিত হয়ে এ বিয়েতে রাজি হয়ে গেলেন। ওদিকে অতিথি বিদায় হওয়ার পর ভাইয়া আমার পাশে এসে বসলেন। আমি চুপচাপ বসে আছি। ভাইয়া আমাকে কিছু একটা বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছেন, কেমন যেন কাচুমাচু করছিলেন তিনি। আমি ব্যাপারটা বুঝতে পেরেও চুপচাপ বসে আছি, কিছুই বলছি না। আসলে কিছু বলার মতো ভাষাই হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পর ভাইয়া নিজেই বললেন, রুনা, একটা অনুরোধ রাখবি বোন আমার? ভাইয়ের মুখ থেকে কথা বের হতে দেখে আমিও বলে উঠলাম, বিয়ে ছাড়া অন্য কোনো অনুরোধ থাকলে ভেবে দেখতাম ভাইয়া। ভাইয়া আবার বলল, এ বিয়েতে তুই আর না করিস না বোন আমার। সারা জীবন আমরা কত কষ্ট করেছি, অভাব অনটনে দিন কাটিয়েছি, অভাবের তাড়নায় ভালো মতো মাছ ভাত খেতে পারিনি। ছেলের আর্থিক অবস্থা অনেক ভালো, তুই আর না করিস না বোন, রাজি হয়ে যা। আমিও বলে উঠলাম, আমি কোনো মতেই একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না ভাইয়া, তাও আবার তার সন্তানের মা। আর ছেলে আলাদা করে আমাকে কি বলেছে জানো? ছেলে বলেছে আমাকে কখনোই সেই স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। তাহলে কেমন করে সম্ভব যে আমাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, শুধুমাত্র তার সন্তানের জন্য আমাকে তার ঘরে বউ করে নিয়ে যেতে চায়? একটা চাকরানি বানিয়ে তাকে কি বিয়ে করা যায়? এটাকে কি তুমি বিয়ে বলো? এটা হচ্ছে স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেওয়া। এ বিয়ে কোনো মতেই সম্ভব নয়। তাছাড়া আমার লেখাপড়া করতে হবে ভাইয়া, অনেক বড় হতে হবে। এরপর ভাইয়া বলল, বিয়ের আগে ছেলে মেয়ে কত কথাই বলে, এরপর বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। সে তোকে ছাড়া কিছু বুঝবে না। তাছাড়া তোকে এত লেখাপড়া কিভাবে করাবো আমি? আমি হলাম একজন খেটে খাওয়া কৃষক, এত খরচ কেমন করে দিব তোকে? তাছাড়া তোর ভাস্তা ভাস্তির লেখাপড়ার কথাও তো ভাবতে হবে, ওদেরকেও তো পড়াশোনা করাতে হবে। 3 জনের পড়াশোনার খরচ আমি কি করে চালিয়ে নেব? তোকে তো এ বিষয়ে বুঝতে হবে। আর তুই যদি এই পাত্রকে বিয়ে করিস, তুই তার সংসারে থেকেও লেখাপড়া চালিয়ে যেতে পারবি। ছেলের আর্থিক অবস্থা অনেক ভালো, তুই আর না করিস না বোন। আমি ভাইয়াকে বললাম, এতদিন তো খরচ লাগেনি ভাইয়া, তাহলে এখন কেন এসব বলছো? আশা করি সামনেও লাগবে না। আমার খরচ আমি চালিয়ে আসছি, সামনেও আমি একাই চালিয়ে যাব। ভাইয়া করুণ সুরে বলল, সবই বুঝেছি বোন আমার, আমি তবুও বলবো তুই বিয়েতে না করিস না। আমি ভাইয়াকে বললাম, আমি বিয়ে করব না ভাইয়া, প্লিজ আমাকে আর অনুরোধ করো না, আমি এই বিয়ে করতে পারবো না। আমাদের কথোপকথনের মাঝে ততক্ষণে ভাবি এসে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। আর ওই সময় ওনার মুখের দিকে কেন যেন তাকানো যাচ্ছিল না। মা বাবা মারা যাওয়ার পর থেকে তিনি আমাকে সহ্য করতে পারতেন না। এদিকে ভাইয়ার সংসার সন্তান যেমন বড় হয়েছে, তেমনি আমার কদরও ধীরে ধীরে কমে গিয়েছে। আমি হয়ে উঠলাম তাদের সংসারে দাসীর মতো। নিতান্তই একটা বোঝা ছাড়া কিছুই ছিলাম না তাদের কাছে। অনেক কিছু বুঝতে পারতাম, কিন্তু কিছু বলার সাহস পেতাম না। আশায় বুক বেঁধেছিলাম কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। শহরে যাব, পড়াশোনা করব, জব করব, ভাইয়ার সব কষ্ট এক এক করে শেষ হয়ে যাবে। কিন্তু আমার মনের কথা মনের ভিতরই রয়ে গেল। যখন ভাবি এসে বললেন, বিয়ে করবে না তো কি আমাদের ঘাড়ে বসে রক্ত চুষে খাবে? শুনে রাখো একটা কথা, সাপ সাপ বলে দিচ্ছি, এ বিয়ে না করলে এই মুহূর্তে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
অনেক ভালো মতো বুঝিয়েছি, কিন্তু তুমি সেই বোঝার মতো পাত্রী না। হয় তুমি এই বিয়েতে রাজি হবে, নয়তো এই বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাবে। অন্যথায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বলো তুমি এখন কি করবে? আমাকে উদ্দেশ্য করে ভাইয়ার চোখের দিকে তাকিয়ে ভাবি সরাসরি বলে দিলেন, যেন আপদ তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায়ী হয়, আর নয়তো এই সংসারের মুখে আগুন লাগিয়ে তিনি এই বাড়ি ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যাবেন। আমি নাকি একটা বোঝা, যা তিনি আর বয়ে বেড়াতে পারবেন না। ভাবির মুখে এমন ধারার কথা আমি নতুন শুনিনি। প্রায় রোজই বলতেন, কিন্তু তবুও আজ কেন জানি খুব খারাপ লাগছে। আমি চুপচাপ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি। ভাবির আগে গজগজ করতে করতে হন হন করে চলে গেলেন। কেমন যেন সব ভারী ভারী লাগছে। ভাইয়া ধীর পায়ে আমার পাশে এসে বললেন, কাপা কাপা হাত মাথায় রেখে বললেন, না করিস না বোন আমার, খুব সুখী হবি তুই দেখিস। তাছাড়া আমার সংসার আর সন্তানদের কথাও একটু ভাব। তোর ভাবি কেমন ধারার মানুষ তুই তো জানিস। যদি উল্টাপাল্টা কিছু করে বসে তাহলে ছেলে মেয়েদের কি হবে বল। না করিস না আর। ভাইয়ার অসহায় চোখের দিকে তাকিয়ে আমি কিছু আর বলতে পারলাম না। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। ঘর অন্ধকার করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে খবর এলো তারা 1 মাস পর বিয়ে সম্পন্ন করতে চাচ্ছেন। ভাবি 1 মাসের জায়গায় আগের সময়, মানে 1 সপ্তাহের মধ্যে বিয়ে সম্পন্ন করার সব ঠিক করে ফেললেন। আমি ভাবির এমন কর্মকাণ্ড দেখে খুব অবাক হচ্ছিলাম, কিন্তু বলার মতো কিছুই ছিল না। ভাইয়ার করুণ দৃষ্টি আমাকে থামিয়ে দিচ্ছিল। আমার প্রতি ভাবির অনীহা ভাইয়াকে আরও কষ্ট দিচ্ছিল। ভাইয়ার কষ্ট লাঘবের জন্য আমি নীরবতাই পালন করে গেলাম। জানি না কি হবে সামনে। সপ্তাহ জুড়ে চলল আমার বিয়ের আয়োজন। গায়ে হলুদের আগের দিন আমার হাতে দেওয়া হলো কিছু টাকা, যাতে করে নিজের পছন্দের কেনাকাটা করতে পারি। কিন্তু আমি চুপচাপ টাকা রেখে দিলাম। কেনাকাটা করার কোনো ইচ্ছে নেই, যেখানে মনটাই মরে গিয়েছে। আমার পছন্দের কিছু কিনে নেওয়া নিয়ে আসার আগেই ভাবি নিয়ে এলেন সব কিছু। আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই তার কাছে। আমার ইচ্ছের মূল্য তিনি কখনোই করেননি, আর করবেন বলে মনেও হয় না। বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল। আমার বাবা মা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এই দিনটা আর আমাকে দেখতে হতো না। হলুদের দিন আমাকে খুব করে সাজানো হলো, হাত ভর্তি করে মেহেদিও পরানো হয়েছে, কিন্তু লাল রঙের ছোঁয়া বাদ দিয়ে। আমি নিষেধ করেছিলাম, তাই এই একটা কথা অন্তত রাখা হলো আমার। বিয়ের দিনও আমাকে লাল রঙে কিছু দেওয়া হয়নি। পাশ থেকে কে যেন বলছিল, বউ আবার লাল রং ছাড়া ভালো লাগে নাকি? এই কথাটা শোনা মাত্র ভাইয়া দৌড়ে গিয়ে একটা লাল টিপ নিয়ে এলেন আমার কপালে লাগিয়ে দেওয়ার জন্য। যেই না আমার কপালে ভাইয়া টিপটা পরিয়ে দিতে যাবে, অমনি আমি খপ করে ভাইয়ার হাতটা ধরে ফেললাম আর বললাম, বলেছি তো এ বিয়েতে আমি কোনো লালের ছোঁয়া পরব না। লোকে যে যা বলে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। ভাইয়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন লাল টিপ পরতে যাচ্ছিস না কেন? লাল তো তোর পছন্দের রং। আমিও জবাবে বললাম, কেন পরবো ভাইয়া? যে আমাকে সাপ সাপ বলে দিয়েছে সে আমাকে কখনোই স্ত্রী মর্যাদা দিবে না, শুধুমাত্র তার সন্তানের জন্য বিয়ে করছেন। আমি তো কেবল ওই বাড়িতে একজন দাসী হয়ে যাচ্ছি। আর লাল রং তো ভালোবাসার রং। আর আমার বিয়েটা তো কোনো ভালোবাসার সম্পর্কের নয়, কেবলমাত্র সমঝোতার। বিয়েতে বউ লাল রঙের ছোঁয়া নিয়ে বউ সাজে, আর আমি তো বিয়ে করে মা হচ্ছি, কারো বউ নয়। তাই আমার অভিমানী কথাগুলো শুনে ভাইয়ার চোখ দুটো ছলছল করছিল। আমার কথা শুনে ভাইয়া কেমন যেন থমকে গেলেন, হাতটা মুহূর্তে গুটিয়ে নিয়ে সরে গেলেন। পাশ থেকে একজন মহিলা বলে বসলেন, ওরে বাবা, মেয়ে তো দেখি অনেক তেজ। চুপচাপ শুনে হজম করে গেলাম, কিচ্ছু বললাম না, কারণ আমি তো বেঁচে থেকেও মরে গেছি। এদিকে বরযাত্রী চলে এসেছে। আমি হয়তো আর কিছুক্ষণের অতিথি। এই বাড়িতে একটু পর হয়তো আমার বিদায় হয়ে যাবে এই বাড়ি থেকে। ভাবি চোখের কাটা চিরতরে দূর হবে এই বাড়ি থেকে, কিন্তু আমার ভাইয়ার জন্য খুব কষ্ট হচ্ছে।
এ বাড়ি থেকে চলে যাব ভাবতেই বুক ফেটে কান্না চলে আসছে। যেখানে বড় হয়ে ওঠা সুখ দুঃখ মিলিয়ে কত শত স্মৃতি জড়িয়ে থাকে, সব ছেড়ে অন্য আরেক জায়গায় পাড়ি জমাতে হয়। এটা একজন নারীর জন্য কতটা কষ্টদায়ক তা শুধু সেই নারীই বলতে পারে। আনমনে বসে ভাবছি, আমি চলে গেলে ভাইয়া সময় মতো খাবার খাবে তো? ভাবি তো সারাদিন ভারতীয় বাংলা সিরিয়াল দেখে। ভাইয়ার হিসাব নিকাশগুলো কে করে দিবে? কারণ ভাইয়া তো আবার হিসাব নিকাশ ভালো বোঝে না। এছাড়া আমার 2.5 বছরের ভাইজি আর 5 বছরের ভাইপো খুব একা হয়ে যাবে। তাদের কাছে তো রুনা ফুপিই মানে সব। হয়তোবা সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, তারা হয়তো আমায় ভুলে যাবে। অযথাই আমার বুক ফাটা আর্তনাদ। তারা কি আমার জন্য কাঁদছে? বরং তাদের ঘর থেকে বোঝাটা চলে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে এই বাড়ি ছেড়ে আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে। চাইলেও যখন তখন তাদের কাছে আসতে পারবো না, দেখতে পারবো না। আগে ছিলাম ভাই ভাবির অধীনে, এখন থাকবো অন্য কারো অধীনে। হায়রে নারীর জীবন! তবে মনের ভিতর কেমন যেন একটা শুনশান নীরবতা কাজ করছে, আর প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে মনের মাঝে। কান্নার অনুভূতিগুলো দলা পাকিয়ে বুকের মাঝে পিষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি এই অনুভূতি কেবলই ভিত্তিহীন। নিজের মনে নিজের অস্তিত্বকে দাফন করে সব মেনে নিয়ে অন্যের বাড়ি পাড়ি জমাতে হবে। মনের মাঝে অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, পারবো তো এই বিয়ে মেনে নিয়ে সংসার করে যেতে? যে আমাকে স্ত্রীর মর্যাদা দিবে না বলেছে, তাকে মানিয়ে আমার করে নিতে নাকি সারা জীবন মা হয়ে থাকতে হবে? পারবো তো সেই অবুঝ শিশুটির মা হতে? মানুষ তো মুখে মুখে মনে মনে অনেক কথা বলে, কিন্তু তার বাস্তব রূপটা থাকে পুরোটাই ভিন্ন। আমিও তো মানুষ, আমার ক্ষেত্রেও যদি এমনটা হয়। মনে মনে ভাবলাম, শিশুটির তো কোনো দোষ নেই, তাহলে তাকে মেয়ে হিসেবে গ্রহণ করতে দোষ কী? কিন্তু বাস্তবে যদি তাকে মেয়ে হিসেবে গ্রহণ করতে না পারলাম, শত হলেও তো সে অন্যের সন্তান, নিজের পেটের না। এমন ধারণা যদি আমার মনে চলে আসে, কিছুই বুঝতে পারছি না কি করব আমি। শেষমেশ উত্তর যদি একটাই আসে, আমি পারবো না, তখন কি হবে? কিন্তু কেন পারবো না, এই উত্তর আমি খুঁজে পাচ্ছি না। সম্ভবত কাউকে নিজের সন্তান ভাবা আর তার মা হওয়ার মধ্যে অনেক তফাৎ। যে সকল নারী দ্বিতীয় স্ত্রী হয়ে কারো সংসারে প্রবেশ করেই প্রথম পক্ষের যদি কোনো সন্তান থেকে থাকে, তবে সেই সহজভাবে সেটা মেনে নিতে পারে না। আমার মতে তার যথোপযুক্ত কারণ আছে। হয়তোবা সবার ক্ষেত্রে আমার মতো ধারণা নাও হতে পারে, তবে আমার মতে প্রথম পক্ষের সন্তানকে দেখলেই তো মনে পড়ে যাবে, নিজের সাথে নিজের স্বামীর দৈহিক মিলন যেমন ঘটেছে, ঠিক তেমনি প্রথম পক্ষের স্ত্রীর সাথেও তো সেই একই ঘটনা ঘটার ফলেই তো এই সন্তানের আবির্ভাব হয়েছে। ওই মেয়ের নাম নেওয়াটা অস্বাভাবিক কিছু না। সচরাচর মেয়েরা একটু হিংসুটে স্বভাবের হয়, নিজের স্বামীকে অন্যের সাথে কখনোই ভাগ করে নিতে পারে না। আমার ক্ষেত্রেও যদি এমনটা ঘটে, মাহারা অবুঝ শিশুটিকে দেখলে যদি এমনটা মনে হয়, তার তো কোনো দোষ নেই। মনের মাঝে এলোমেলো হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমন সময় কাজী সাহেব এসেছেন কলমা পড়াতে। সবাই নিজেকে গুছিয়ে নিয়েছে সেই সময়। বড়রা মাথার ঘোমটা টেনে আমার মুখ ঢেকে দিলেন। কাজী সাহেব যা যা বলছেন আমিও ঠিক সেগুলো উচ্চারণ করে গেলাম, কিন্তু কবুল বলার সময় থমকে গেলাম। কিছুতেই যেন বের হচ্ছে না আমার মুখ থেকে কোনো শব্দ। দুরু দুরু বুক কাঁপছে, কে যেন আমার গলাটা চেপে ধরে রেখেছে। বুকের ভিতর বিশাল এক পাথর চাপা দিয়ে রেখেছে। হয়তো ছেড়ে যাওয়ার ভয়ানক কষ্ট আঁকড়ে ধরেছে আমায়, তাই হয়তো কবুল বলতে ভীষণ কষ্ট হচ্ছে। কবুল বললেই তো পর হয়ে যাব সবার কাছ থেকে, তাই হয়তো বলতে পারছি না। সবার ক্ষেত্রেই হয়তো এমন হয় না, আমার ক্ষেত্রেই মনে হয় এমন। আবার সবার ক্ষেত্রেই হয়তো একই রকম অনুভূতি হয়। হঠাৎই সামনে থেকে ভাইয়া বললেন, বোন আমার, চুপ করে আছিস কেন? কবুল বল, বলে দে। ভাঙা মনে সেটাও বলে দিলাম।
কাবিননামায় আমার স্বাক্ষর নিয়ে চলে গেলেন ওনারা। অবশেষে আমি কারো স্ত্রী হয়ে গেলাম। চোখ দিয়ে টপ টপ করে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। আজ ভীষণ নিজেকে অসহায় মনে হচ্ছে। নিজের চোখের জল মুছে দেওয়ার এবং একটা আদুরে হাত মাথায় বুলিয়ে দেওয়ার কেউ পাশে নেই। চুপচাপ বসে আছি আর বাবা মাকে ভীষণ মনে পড়ছিল। এমন সময় বউ দেখতে ভিড় জমিয়েছে আমার সামনে। আমি যেই রুমে বসা সেই রুমে অনেকেই আসছে আর যাচ্ছে। ভিড়ের মাঝেই খুঁজে মরছে আমার আকুল এই চোখ দুটো, আমার প্রিয় মানুষগুলোকে। কিন্তু কাউকে কোথাও দেখতে না পেয়ে নিজেকে বড্ড অসহায় লাগছিল আমার। ভালো লাগছিল না কিছুই। এমন সময় ভাইয়া এসে আমার পাশে বসলেন আর এদিকে ওদিকে তাকিয়ে পকেট থেকে একজোড়া কানের দুল বের করে দিলেন আমার হাতে। এগুলো দেখে আমার চিনতে একটু ভুল হয়নি যে এগুলো আমার মায়ের ছিল। তিনি খুব যত্ন করে আমার হাতে যেই না পরিয়ে দিতে চাইলেন অমনি ভাবেই কোথা থেকে জানি এসে ভাইয়ার হাত থেকে এই জিনিসগুলো নিয়ে নিলেন আর বললেন, নিজের মেয়ের ভবিষ্যতের কথা একবারও চিন্তা করলে না? তোমার বোনের তো বড় লোকের সাথে বিয়ে হয়েছে, তার তো আর অর্থ কড়ির অভাব হবে না। তোমার কি আছে? নুন আনতে তো পান্তা ফুরায়। মেয়ের বিয়ে হলে তখন কি দেবে তুমি তাকে? আমি তো এমনি নিতাম না। মুখ বেঁকিয়ে একটা হাসি দিয়ে ভাইয়াকে বললাম, এসবের আমার কোনো প্রয়োজন নেই ভাইয়া, এগুলো ভাবিকেই দিয়ে দেন। ভাইয়া বলল, কিন্তু আমি ভাইয়ার কথা থামিয়ে দিয়ে পড়লাম, এগুলোতে আমার কোনো অধিকার নেই। মায়ের গয়নাগাটির ভাগ বাড়ির বউরাই পায়, আর ভাবি তো এটার যোগ্য। অনেক কিছু করেছেন তিনি মায়ের জন্য, তাছাড়া ওনার মেয়েকে নিজ দায়িত্বে বিয়ে দিচ্ছেন, এটাও বা কম কিসের? আমার কথা শেষ হতে না হতেই ভাবি বললেন, হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, বলে এইভাবে চলে গেলেন। ভাবি চলে যেতেই ভাইয়া আমাকে বুকে জড়িয়ে কান্না করছে আর বলছে, তোকে আমি কিছুই দিতে পারলাম না রে বোন। বাবা মা মারা যাওয়ার পর বড় ভাইয়ের যা কর্তব্য তাও আমি করতে পারিনি তোর জন্য। তুই আমাকে ক্ষমা করে দিস বোন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। সাথে আমার কলিজার টুকরোগুলো কাঁদছিল। অনেক কষ্টে টিউশনি করে লুকিয়ে চুরিয়ে একটা সোনার চেন বানিয়েছিলাম। গলা থেকে সেই চেনটা খুলে আমার ভাতিজি খুশির গলায় সেটা পরিয়ে দিলাম আর বললাম, তোর ফুপির পক্ষ থেকে তোকে এটা উপহার দিয়ে গেলাম। তিল তিল করে কষ্ট করে গড়িয়েছি এই চেনটা। যখনই এই চেনে হাত দিবি তখনই তোর ফুপির কথা তোর মনে পড়বে। মনে রাখবি তো তোর এই ফুপিকে? ভুলে যাবি না তো? আমার কাণ্ড দেখে ভাইয়া আরও জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। ভাবির মতো নির্দয় মানুষের চোখেও তখন পানি। হয়তোবা ভাবির একটু হলেও অনুশোচনা হচ্ছে, কিছুক্ষণ আগেই তো আমার হাত থেকে আমার মায়ের রেখে যাওয়া আমানত আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে, অথচ সেই আমিই তার মেয়ের গলায় আমার তিল তিল গড়া উপার্জনের টাকা দিয়ে গড়া চেইন তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছি। এদিকে বিদায়ের সময় হয়ে এসেছে। হঠাৎ ভাবি এসে আমার হাত ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস রুনা বোন আমার। কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। আমারও হয়েছে এমন অবস্থা। সংসারে টানাপড়ন অভাব দেখতে দেখতে কখন যে স্বভাব নষ্ট হয়ে গেছে তা বলতে পারবো না। তোর সাথে যে অন্যায় করেছি সেই বুদ্ধিও হারিয়ে গিয়েছিল, তাই আমাকে ক্ষমা করে দিস। আমি কিছু মনে করিনি ভাবি, আর তোমাকে কখনোই ভাবির চোখে দেখিনি, দেখেছি মায়ের চোখে। তাই তোমার আমার উপর রাগ ক্রোধ অভিমান গায়ে মাখিনি। তুমি পারলে আমার কলিজার টুকরো দুটোকে আর ভাইয়াকে দেখে রেখো। আমার কথা শেষ হতেই ভাবি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। তারপর ভাইয়া আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিলেন। আমার পাশে এসে বসলেন তিনি, মানে আমার স্বামী। উনি আমার পাশে বসতেই কেন জানি আমার সমস্ত শরীর শিউরে উঠল। কেন জানি বলতে পারবো না, এ কেমন যেন এক অনুভূতি। এরপর আমার প্রিয় মানুষগুলোকে বিদায় জানিয়ে আমার নতুন জীবনের পথে যাত্রা শুরু হলো। আমি খুব বিস্মিত হলাম। ওনার সাথে ওনার মেয়ে নেই কেন? যার জন্য বিয়ে তাকে নিয়ে আসেনি কেন? মনে মনে অনেক দ্বিধাদ্বন্দ্বতে পড়ে গেলাম।
বলবো কি বলবো না বুঝতে পারছি না। যার জন্য বিয়ে তাকে কেন আনা হয়নি। হাত মুচড়াতে মুচড়াতে কথাটা বলেই ফেললাম, মেয়েটাকে কেন আনেননি? তিনি খুব শান্ত গলায় উত্তর দিলেন, বাচ্চা মেয়ে তো, ঝইঝামেলা সহ্য করতে পারবে না। তাছাড়া ওর আবার সর্দির ধাঁচ আছে, একটুতেই সর্দি লেগে যায়, তাই আনা হয়নি। ওর কথা বাদ দিন, আপনি ঠিক আছেন তো? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বুঝালাম আমি ঠিক আছি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে চোখ মুখের এমন 12টা বাজিয়েছেন যে? বলেই পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিলেন আমার হাতে, মুখটা মুছে নেওয়ার জন্য। আমি ওনার হাত থেকে রুমালটা নিয়ে চোখ মুখ মুছে নিলাম। এরপর উনি বললেন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। এটাই নিয়ম আর এটাই রীতি। মেয়েদের একদিন না একদিন তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পাড়ি জমাতে হয়, তার জন্য মন খারাপের কিছু নাই। আপনার যখন মন চাইবে তখনই আপনার ভাই ভাবিকে দেখে যেতে পারবেন। বিয়ে হয়ে গেলেই যে বাবা মা ভাই বোনকে ভুলে যেতে হবে এমন কোনো কথা নেই। আমার তরফ থেকে তেমন কোনো সমস্যা নেই। ও হ্যাঁ, আরেকটা কথা, বউরা তো বিয়ের সময় লাল রঙে সাজে, তাহলে আপনি কেন শুভ্র রঙে সেজেছেন? আমিও গম্ভীরতা নিয়ে বললাম, আমার এই রঙটাই ভালো লাগে, তাই এমনভাবে সেজেছি। ভীষণ রাগ লাগছিল লোকটার উপর। না পারছি বলতে কিছু, না পারছি সইতে। মনে মনে বলছিলাম, কেন সাজবো, কার জন্য সাজবো? আপনি তো বলেছিলেন কখনো আমাকে স্ত্রী মর্যাদা দিবেন না, তাহলে কেন সাজবো? এখন আবার আসছে আদিক্ষেতা করে কথা বলার জন্য। লোকটা বলল, সেজেছেন? কই, আমি তো আপনার সাজের কোথাও ছিটে ফোটাও দেখছি না। ভেতরে ভেতরে ভীষণ রাগ লাগছিল। তারপরও রাগে গজগজ করতে করতে পড়লাম, এটাই সাজ। মায়ের আবার কিসের সাজ? আমি তো আর কারো স্ত্রী হয়ে যাচ্ছি না। তাছাড়া আপনি তো স্পষ্টই বলেছিলেন আপনি আমাকে স্ত্রী মর্যাদা দিবেন না। আপনি কেবল আপনার মেয়ের জন্য বিয়ে করেছেন, তাহলে আবার এসব কথা কেন জিজ্ঞেস করছেন? তিনি আর তেমন কথা বাড়ালেন না। হয়তো বুঝতে পেরেছেন যে আমি এ বিয়েতে খুশি হইনি। পুরো রাস্তা দুজনে মৌনতা পালন করে অবশেষে আমরা বাড়ি পৌঁছলাম। আমার বধূবরণ পর্ব শেষ করে আমাকে ভেতরে নেওয়া হলো। বিশাল একটা বাড়ি। বাড়ির সাজসজ্জা দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি চতুর্দিকে অবুজের মতো চোখ বুলিয়ে নিচ্ছি। এমন সময় একটা ছোট্ট মেয়েকে দেখলাম। বয়স প্রায় 2.5 কি 3 বছর হবে। মনে হলো এই সেই ছোট্ট অবুজ নিষ্পাপ পুতুলের মতো মেয়েটি, যার জন্য আমাকে এই বাড়িতে বিয়ে করা আনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটাকে ভালো করে দেখতে পারলাম না। আমার কাছে আসার পূর্বেই কেউ একজন এসে মেয়েটাকে কোলে তুলে নিয়ে ভেতরের দিকে চলে গেল। এরপর আমাকে আমার রুমে নিয়ে যাওয়া হলো। খুব সুন্দর করে সাজানো ফুলের বিছানায় নিয়ে আমাকে বসানো হলো। খুব সুন্দর করে রোমান্টিক পরিবেশে রুমটা ডেকোরেশন করা হয়েছে। কিন্তু এসব সাজসজ্জা দেখে আমার ভীষণ বিরক্ত লাগছিল। ভেতরে ভেতরে রাগ ক্ষোভ তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল সব ভেঙে চুরমার করে দিই। একটা মেয়ের বাসর ঘর নিয়ে কত রকমের স্বপ্ন থাকে, কিন্তু আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। এই একটা কথাই বারবার কানে ভাবছিল, সে কখনোই আমাকে স্ত্রী মর্যাদা দিতে পারবে না। একটা নারীর জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। তাই এখন এই ফুলসজ্জা ঘরে শ্বাস সরঞ্জাম দেখে আমার শরীরে বিষের কাঁটার মতো বিচ্ছিল। অনেকক্ষণ পর তিনি রুমে প্রবেশ করলেন। 1 পা 2 পা করে এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন, আর আমি তাকে দেখে ভয়ে জড়সড় হয়ে রইলাম। মনে মনে বলতে লাগলাম, তিনি তো বলেছিল আমাকে স্ত্রী মর্যাদা দিবে না, তাহলে কেন আমার সামনে আসছে? নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য? না, তা তো আমি কখনোই হতে দিব না। আচানক উনি আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে উঠলেন। বোধহয় কিছু একটা বলতে চেয়েছিলেন। আমি আমার ভাবনার জগৎ থেকে বেরিয়ে ওনাকে থামিয়ে দিয়ে বললাম, শুনুন, আপনি যদি ভেবে থাকেন স্ত্রীর মর্যাদা দিবেন না অথচ পুরুষত্ব ফলিয়ে যাবেন, তা কিন্তু কখনোই হবে না। যেখানে আছেন ওখানেই থাকেন। প্লিজ আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না। তিনি কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে তোয়ালা নিয়ে বাথরুমে চলে গেলেন। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ঠিক আমার পাশে এসে বসলেন। আমি কিছু বলবো তার আগেই তিনি আমায় থামিয়ে দিয়ে বলে উঠলেন, দেখুন,
আমি আপনার সাথে কিছুই করতে আসিনি। আমি জাস্ট বালিশের নিচ থেকে আলমারির চাবি নিতে এসেছি আর বিছানার উপর থেকে গোলাপের তোড়াটা সরাতে এসেছি। আপনাকে যখন ফুলসজ্জার বিছানায় বসানো হয়েছে তখন আমি দূর থেকে খেয়াল করেছি আপনি বেশ কয়েকবার হাঁচি দিয়েছেন। তখন আমি বুঝেছিলাম আপনার হয়তো গোলাপের ফুলে অ্যালার্জির সমস্যা আছে। ঘরে অনেক লোকজন থাকায় তখন আপনাকে সাহায্য করতে পারিনি। আপনি ঘাবড়াবেন না প্লিজ। আমি ওনার কথা শুনে চুপ করে রইলাম, সাথে একটু লজ্জাও পেলাম। আমি আর কিছু বললাম না, তবে বুঝতে পেরেছি তিনি কিছু সমস্যা না বললেও বুঝতে পারেন। রুমের লাইট অফ করে শুয়ে পড়লেন। ঘড়ির কাঁটা টিকটিক করে বাজছে। সময়ের গতি অতি দ্রুত গতিতে ছুটছে, অথচ আমি চাতক পাখির মতো জেগেই আছি আমার ভবিষ্যৎ দিনগুলোর কথা ভেবে। রাত প্রায় 2টো বাজে। তিনি হঠাৎ ঘুম থেকে উঠে আমাকে দেখে খুব অবাক হলেন আর বললেন, কি ব্যাপার, আপনি এখনও জেগে আছেন যে? আর কাপড়ও তো চেঞ্জ করেননি, ঘুমাননি কেন এখনও? এখানে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? না মানে তেমন কিছু না, নতুন জায়গা তো তাই। আপনি না বললেও আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ভয় পেয়েছেন। না ঘুমিয়ে ভেবেছেন আমি বুঝি আপনার উপর হামলে পড়ব। তবে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আমি ওই ধরনের পুরুষ নই। দেখুন, আমি আপনাকে কিছুই করব না, আপনি নিশ্চিন্তে থাকেন। আমি তো আপনাকে বলেছিলাম আমি শুধু আমার মেয়ের জন্য এই বিয়েটা করেছি। আমি আমার কথায় অনড়। আপনি আমার মেয়ের মা হলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। আর যদি না হতে পারেন এতেও আমার কোনো আক্ষেপ নেই, কারণ যেখানে নিজের জন্মদাত্রী মাকেও পেল না সেখানে আপনার কাছে কোনো কিছু আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। ভেবে নিব ওর ভাগ্যটাই খারাপ, আর আমিও ব্যর্থ, তাকে একজন মা এনে দিতে পারিনি। কথাগুলো বলেই তিনি অজু করে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। বোঝার আর বাকি রইল না যে তিনি একজন ধর্মপরায়ণ ব্যক্তি। আমি দাঁড়িয়ে আছি জানালার সামনে। তিনি নামাজ শেষে আমার পাশে এসে দাঁড়ালেন আর বললেন, আপনার এই বিয়েতে মত ছিল না তাই না? কিন্তু আপনার ভাবি বলেছে আপনার এই বিয়েতে মত আছে, তাই সে অনুযায়ী তো বিয়ের পাকা কথা বলেছিলাম। যদি আমি বুঝতে পারতাম যে আপনার এই বিয়েতে মত নেই তাহলে কখনোই এই বিয়ে হতো না, কারণ আমি জোর করে কাউকে আমার মেয়ের মা বানাতে চাই না। আমি খুব অবাক হলাম ওনার এই কথা শুনে। আমতা আমতা করে বললাম, আসলে বিষয়টা তেমন না। দেখুন মিস রুনা, আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে স্বার্থের জন্য বিয়ে করেছি। বলতে পারেন বিষয়টা কিছুটা ওরকমই। আপনি হয়তো শুনে একটু অবাক হবেন। সেদিন আপনার ভাবির অস্বাভাবিক কথাবার্তা শুনে কিছুটা আমি বুঝতে পেরেছিলাম ওই কথাগুলো আপনার ভাবির, আপনার না। তবু আমি আমার দুধের শিশুটির মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করে সেলফিশের মতো কাজ করেছি। আমি কিছু না বলেই চুপ করে দাঁড়িয়ে আছি। মনের ভিতর কেমন যেন সব কিছু ফাঁকা ফাঁকা লাগছিল। তিনি আবার বললেন, দেখুন, আমি আপনাকে বিয়ে না করলেও আপনার বিয়ে আপনার ভাবি ঠিকই অন্য কোথাও দিতেন। আমার ধারণা অনুযায়ী উনি যে ধরনের মহিলা, উনি ওনার ঘাড় থেকে আপনাকে নামানোর জন্যই এমন জায়গায় বিয়ে দিতেন যেখানে আপনি হয়তো কখনোই সুখী হতেন না। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি ঠিকই বলছি। আপনার ভাবির দূর সম্পর্কের যে চাচার মাধ্যমে আপনার আর আমার বিয়ের ঘটকালি করেছেন সেই চাচাই আমাকে বলেছে আপনার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আপনার ভাবি গ্রামের যে কোনো ছেলের সাথেই আপনার বিয়ে দিয়ে দিবে, তবে কোনো অবিবাহিত ছেলের সাথে না। শুধুমাত্র বিয়ের খরচ বাঁচানোর জন্য কোনো বিবাহিত বা ডিভোর্সি কোনো ছেলের সাথে আপনাকে বিয়ে দিতে চেয়েছিলেন। যেহেতু আমি ভাবলাম আপনার এমন ধরনের ছেলে ছাড়া তো আপনার ভাবি আপনার বিয়ে দিবে না, তাই আমি যখন আপনার ভাবির মতলব বুঝতে পেরেছিলাম তখন উপায় না পেয়ে আপনি এই বিয়েতে রাজি না হওয়া সত্ত্বেও আমি আপনাকে বিয়ে করেছি। তার মানে আপনি আমাকে করুণা করেছেন? তিনি বললেন, বিষয়টা আপনি এভাবে নিচ্ছেন কেন? আমি আর কথা বাড়ালাম না, শুধু জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে কোথায়? তিনি বললেন, ওর দাদির সাথে ঘুমিয়ে আছে, সকালে হয়তো বা আপনার সাথে দেখা হবে তার। আমি তাকে বললাম, নাম কি তার? তিনি বললেন,
আমার বারবি ডলের নাম মৌনতা। বাহ, খুব সুন্দর নাম তো। তিনি ফট করে আমার হাতটা ধরে বললেন, আমার মেয়ের মা হবেন তো? জোর করছি না, তবে অনুরোধ করছি, আমার স্ত্রী না হলেও চলবে। ওনার হঠাৎ করে আমাকে এমন করে স্পর্শ করায় আমার যেন হৃদকম্পন বেড়ে যাচ্ছিল, বরফ হয়ে যাচ্ছিল আমার সমস্ত শরীর। আমি যেন কিছু বলতে পারছিলাম না, কেবল মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। তিনি ছলছল চোখে বললেন, আপনার কাছে শুধু এটুকুই চাই। আমি লোকটার মায়াভরা মুখের দিকে তাকিয়ে আছি। ও চোখে একজন সন্তানের জন্য কতটা আকুতি দেখেছি তা বলে বোঝাতে পারবো না। মনে মনে ভাবছি, এই মুহূর্তে আমি যে সম্মতি দিলাম সেটা কি আদৌ রাখতে পারবো কি পারবো না তা আমার জানা নেই। পরক্ষণে আবার নিজের মনকে বোঝাচ্ছি, না রাখার কি আছে, আমি তো সব জেনেই এখানে এসেছি। তিনিও স্পষ্ট করেই বলে আসছেন প্রথম দিন থেকে। মনের মাঝে এলোমেলো হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি করব নিজেও বুঝতে পারছি না। এমন সময় তিনি বললেন, কিছু মনে না করলে একটি কথা বলি, আপনি বরং ফ্রেশ হয়ে আসেন, জামা কাপড় চেঞ্জ করলে একটু আরাম পাবেন। অনেক তো হলো, এবার না হয় কান্নাকাটি বন্ধ করে একটু ঘুমান। বলেই তিনি বারান্দায় চলে গেলেন। আমি সব অস্বস্তি পেছনে ফেলে ফ্রেশ হয়ে আসলাম। সত্যি বেশ আরাম লাগছে। বিগত কয়েকদিনের ধকল অনেকটা কম মনে হচ্ছে, কিন্তু এত রাতে ফ্রেশ হওয়ার অভ্যাস নেই। তবুও গোসলটা সেরে নিলাম। এখন মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। আয়নার সামনে দাঁড়াতেই বেশ কয়েকটা হাঁচি দিলাম। তিনি চটজলদি সর্দি জ্বরের ওষুধ আর পানি এগিয়ে দিয়ে বললেন, খাবারটুকু খেয়ে এই ওষুধটা খেয়ে নিন। খাবারের কথা শুনে আমি অবাক। তাকে বললাম, এত রাতে খাবার কোথায় পেলেন? তিনি হাসলেন আর বললেন, আপনি যখন ফ্রেশ হতে গিয়েছিলেন ঠিক তখনই রান্নাঘরে গিয়ে খাবার গরম করে নিয়ে এসেছি। এখন বেশি কথা না বলে খেয়ে নিন তো, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। এত রাতে এত কষ্ট করে খাবার গরম করে আনার কি দরকার ছিল? তিনি বললেন, আহ, এত কথা বলবেন না তো, খেয়ে নিন। আমি আর কথা না বাড়িয়ে খাবারটুকু খেয়ে ওষুধ খেয়ে নিলাম। ক্লান্তির কারণে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলাম টের পেলাম না। যখন চোখ খুলল তখন দেখি সকাল 10:30 বাজে। এদিক ওদিক তাকিয়ে দেখি উনি বারান্দায় বসে পত্রিকা পড়ছেন। আমি তড়িঘড়ি করে বিছানা ছিঁড়ে নামলাম, ঘর গুছিয়ে ওনার কাছে গেলাম। আমি তাকে বললাম, সরি, দেরি করে উঠলাম, আসলে খুব ক্লান্ত ছিলাম তো, তাই বুঝতে পারিনি কতক্ষণ ঘুমিয়েছি। তিনি বললেন, ব্যাপার না, এবারে সবাই 11টার পরেই ঘুম থেকে ওঠে, আপনি তাদের তুলনায় একটু আগেই উঠেছেন। আমি তার কথা শুনে রীতিমতো অবাক হলাম। যাই হোক, মনে মনে একটু স্বস্তি পেলাম আমি তাকে বললাম, মৌনতা কোথায়? তিনি বললেন, হয়তো ছোট বোনের বেবির সাথে খেলছে। কিছুক্ষণ পরেই একজন এসে নাস্তা দিয়ে গেল রুমে। খাওয়ার তেমন ইচ্ছে না থাকায় আমি তাকে বললাম, আপনি খেয়ে নিন, আমি পরে খেয়ে নিব। তিনি খেয়ে বাইরে চলে গেলেন আর ফিরলেন বেশ কিছুক্ষণ পর, তবে সাথে পরীর মতো মিষ্টি একটা মেয়েকে নিয়ে, যাকে গতকাল প্রথমবার দেখেছিলাম এই বাড়িতে। সেই মেয়েটা গুটি গুটি পায়ে ওনার হাত ধরে আমার সামনে এসে বসল। আমার খুব আদর করতে ইচ্ছে করছে তাকে, আর টুপ করে 2 গালে চুমু খেতে মন চাইছে, কিন্তু মা হিসেবে কেন যেন হাত বাড়াতে ইচ্ছে করছে না। মনের ভিতরে কেমন যেন একটা অনীহা কাজ করছে, কারণ ওর দিকে হাত বাড়াতে নিতেই বুকের ভিতর জমা কিছু চাপা কষ্টের কথা মনে পড়ে যাচ্ছে, আর তখনই আমার সব এলোমেলো হয়ে যায়। আমাকে চুপ থাকতে দেখে সেই মিষ্টি মেয়েটা প্রথম আমার দিকে একটা চকলেট বাড়িয়ে দিয়ে আধো আধো বলিতে পড়ল, চকলেট খাবে? আমি বললাম, না মা, তুমি খাও, আমার খিদে নেই। মা, আমি তোমার কাছে দাবো, আমাকে কুলে নাও না। তার মুখে মা ডাক শুনে খুব অবাক হলাম আমি, কিন্তু কেন যেন খুশি হতে পারলাম না। তবে মা ডাক শোনার পর মৌনতাকে কেন যেন আর না করতে পারলাম না। কিছুক্ষণ পর তিনি তার মেয়েকে বললেন, তোমার মা এখন খাবে, পরে আবার এসো মায়ের কাছে, কেমন? চলো এখন এখান থেকে। মেয়েটা জেদ করে বসলো সে আমার কাছ থেকে সরবে না, সে আমার সামনে বসে বসে আমাকে দেখবে।
এটাই তার আজকের ইচ্ছা। প্রথমবার মাকে দেখতে পেয়েছে, তাই হয়তো সে এখান থেকে সরতে চায় না, আমার সামনে থাকতে চায়। কিছুতেই মৌনতাকে আমার সামনে থেকে সরাতে পারল না। আমার সামনে বসে রইল। তিনিও তার মেয়ের জেদের কাছে হার মেনে আমার কাছে রেখে বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার আগে তিনি আমার হাতে একটা মোবাইল দিয়ে বলে গেলেন, যদি আমার বিরক্ত লাগে তবে আমি যেন ওনাকে একটা মেসেজ দিই, তবুও যেন কোনোভাবে তার মেয়ের সাথে খারাপ ব্যবহার না করি। তিনি চান মৌনতা যেন তার মা সম্বন্ধে কোনোভাবেই তার ছোট্ট কোমল মনে কোনো খারাপ ধারণা পোষণ না করে। আমি তার কথা শুনে সত্যিই খুব মুগ্ধ হলাম। এত ছোট মেয়েকে কত সুন্দর করে প্রতিটা সম্পর্কের ব্যাপারে শিক্ষা দিচ্ছে। আমি মোবাইলটা রেখে ওনাকে বিদায় জানালাম। কিছুক্ষণ পর আমার রুমে আমার শাশুড়ি, ননদ সবাই আসলেন আমার সাথে কথা বলতে। এসে দেখলেন মৌনতা আমার কোলে বসে আছে আর টুকটুক করে গল্প করছে। আমিও খুব এনজয় করছিলাম ওর আধো আধো বলিতে কথা শুনতে। ওনারা খুব খুশি হয়ে বললেন, মৌনতাকে এভাবেই আগলে রেখো রুনা, ও যেন কখনো কষ্ট না পায়। ওর জন্মের পর ওর মাকে চোখের দেখাটুকুও দেখতে পায়নি। এখন তুমি ওর মা হয়ে এসেছো, এখন ওকে আগলে রাখার দায়িত্ব তোমারই। এতক্ষণ খুব ভালোই চলছিল সব কিছু, কিন্তু কেন যেন ওর মা কথাটা শুনেই রাগে গায়ে জ্বালা ধরে যাচ্ছিল। হঠাৎই মনে পড়ে গেল ওর জন্যই আমি আমার স্বামীর কাছ থেকে কখনোই স্ত্রী মর্যাদা পাবো না, কেবলমাত্র ওর মা হয়ে থাকতে হবে বলে। সব নারীই চায় স্বামীর আদর ভালোবাসা তার সন্তানের মা হতে, আর আমি এসব থেকে বঞ্চিত। তাই হয়তো এই অবুঝ শিশুর উপর রাগ চলে আসে, যদিও প্রকৃতপক্ষে ওর কোনো দোষ নেই। আমি মৌনতাকে আদর করলেও ওর মা হওয়ার জন্য কেন যেন কোনো মতেই ইচ্ছে জাগছে না মনে। নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছি না। ওনাদের কথা শুনে কোনো প্রত্যুত্তর না করে শুধু মাথা নেড়ে বসে থাকলাম। প্রায় 2 ঘন্টা পর আমি ওনাকে মেসেজ দিলাম, আমি আর পারছি না, বাসায় চলে আসেন। মেসেজ দেওয়ার প্রায় 10 মিনিটের মাথায় তিনি চলে আসলেন। এসে মৌনতাকে যেই না আমার কোল থেকে নিতে যাবে অমনি ওনার হাতে আমার স্পর্শ লাগলো। সাথে সাথে কেমন যেন আমার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল। এ কেমন অনুভূতি তা আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু মেয়েটা আমার কোল থেকে কিছুতেই যাবে না, সে এখানেই আমার কাছে থাকবে। শেষে তিনি বাহিরে ঘুরতে নিয়ে যাবে, চকলেট চিপস কিনে দিবে, এই সেই বলেও ওকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারলো না। শেষে বাধ্য হয়ে রেখে যেতে হলো আমার কাছে। বিয়ে হওয়ার প্রথম 4-5 দিন সে গেস্ট রুমে ঘুমিয়েছিল, কিন্তু শাশুড়ি মা ব্যাপারটা বুঝতে পেরে তার আদেশ অনুযায়ী প্রায় 10-12 দিন হলো সে আমার সাথেই থাকে। নাটক, সিনেমা, সিরিয়ালে দেখায় স্বামী স্ত্রী মাসের পর মাস একই বিছানায় থাকলেও তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না, কিন্তু বাস্তব চিত্রটা পুরোটাই ব্যতিক্রম হয়। এখন তার সব কিছুতেই আমাকেই চাই। ভুলে গিয়েছে আমাকে বিয়ে করার আগে বলা কথাটা, কিন্তু আমি ভুলিনি। না চাইতেও আমি তার শয্যাসঙ্গী হয়েছি ঠিকই, কিন্তু বিষয়টা আমি কিছুতেই ভুলতে পারছি না। তার সাথে মানিয়ে নেওয়ার অভিনয় করতে করতে আমি যেন ক্লান্ত হয়ে পড়েছি। মন মস্তিষ্ক শুধুমাত্র একটা কথাই গেঁথে গিয়েছে, আমাকে সে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। তখনই সব কিছু এলোমেলো হয়ে যায়। বিবেক বারবার বলতে থাকে, তাহলে কি সে আমার সাথে শারীরিক সম্পর্ক আর তার সন্তানের মা করে রাখার জন্যই কি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে? আর সে যদি আমাকে স্ত্রীর মর্যাদাই দিত, তাহলে সে কেন এখনও পর্যন্ত আমাকে তুমি করে বলতে পারলো না? এখনও কেন আমাকে আপনি করেই বলছে? শুনেছি স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হলে নাকি তাদের মধ্যে একটা অটুট বন্ধন তৈরি হয়, কিন্তু আমাদের মাঝে শারীরিক সম্পর্ক তো ঠিকই হলো, কিন্তু আজও পর্যন্ত সে বন্ধনটা তৈরি হলো না, শুধুমাত্র আপনি নামক একটা দেয়ালের জন্য। ধীরে ধীরে তার উপর কেন যেন রাগ ক্ষোভ তৈরি হচ্ছে। না পারছি তাকে মুখ ফুটে কিছু বলতে, না পারছি সইতে। মস্তিষ্ক কেমন যেন শূন্য শূন্য লাগছে। মাঝে মাঝে রাগ করে তাকে আমার বলতে ইচ্ছে করে, বিয়ের আগে বলেছিলেন আপনি আমাকে কখনো স্ত্রীর মর্যাদা দিবেন না। এরপর আপনার সাথে আমার যেভাবেই হোক আবেগের বশে শারীরিক সম্পর্ক হলো, কিন্তু বিয়ে হলো 2 মাস হয়ে গেল, অথচ আপনি আজও পর্যন্ত আমাকে তুমি করে বলতে পারলেন না। তাহলে কি আপনি
আপনার শয্যাসঙ্গী আর আপনার সন্তানের মা করে এনেছেন এই বাড়িতে? কিন্তু গলার কাছে এসে কথাগুলো বারবার আটকে যায়, বলতে পারি না। ভিতরে ভিতরে রাগ জন্মাতে জন্মাতে একদিন হুট করে ওনাকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম, দেখুন, আমি এসব আর মানতে পারছি না। একে তো আমি আপনার সন্তানের মা না, তার উপর আবার আতিক্ষিতা। আপনি আমার কাছে এত কিছু আশা করিয়েন না প্লিজ। রাগের মাথায় মুখে যা আসছে তা বলে দিলাম, কিন্তু মন বলছে অন্য কিছু। আমি মনে হয় তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তার আপনি বলা কথাটা আমার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। সব কিছুই কেমন যেন আমার কাছে বিষের মতো লাগছে। যে ব্যক্তিটা আমার সাথে রাত হলেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আর দিন হলেই আপনি বলে সম্বোধন করে, তাহলে কেমন করে মেনে নিব সব? তিনি আমাকে কিছুই বললেন না, শুধু চুপচাপ মুখভঙ্গি গম্ভীর করে বাইরে চলে গেলেন। এদিকে মৌনতা আমার কাছে আবার এসেছে। তার খুব জেদ, সে আমাকে সাজিয়ে দিবে আর আমি তাকে। কিন্তু বিশাল বড় বিপত্তি ঘটল যখন তার উপর জমে থাকা রাগ বিশাল আকারে ধারণ করায় নিষ্পাপ মৌনতার উপরে ছাড়লাম। কখন যে নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছি নিজেই বলতে পারবো না। খুব বিরক্ত হয়ে মৌনতাকে চর মেরে বসলাম। যদিও বা সেটা আস্তে ছিল, কিন্তু সেটা তার বাবার বুকে গিয়ে লাগলো। তিনি মৌনতাকে কোলে তুলে নিয়ে বললেন, থাক, আপনার রাগ করতে হবে না। বাচ্চা মেয়ে তো, সে তো আর জানে না আপনি তার মা না, তাই হয়তো জেদ করেছে আপনার কাছে। তিনি আর কথা বাড়ালেন না, মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আমার বিয়ের প্রায় 3 মাস পর ভাইয়া ভাবি এসেছে আমাকে দেখতে আর আমাকে তাদের সাথে নিয়ে যেতে। আমিও রেডি হয়ে চলে গেলাম আমার ভাই ভাবির সাথে। যাওয়ার আগে ওনাকে বলে গেলাম, দুঃখিত, আমি আপনার সন্তানের যোগ্য মা হতে পারলাম না। তিনি কিছুই বলেননি। মনুতা আমাকে জড়িয়ে ধরে বলল, আমিও যাবো মা তোমার সাথে। আমি বললাম, পরের বার তোমাকে নিয়ে যাব সোনা, আজ থাকো এখানে। তিনি আমাকে বারান্দা থেকে ডেকে বললেন, শিশুদের মিথ্যে ভরসা দিতে নেই। বাচ্চা মেয়ে তো, এখন হয়তো বুঝবে না আর কিছু বলবেও না, কিন্তু বড় হলে তার ছোট্টবেলার সব কথা মনে পড়লে আপনাকে মিথ্যাবাদী ভাববে। আমি চাই না আমার সন্তানের মনে কারো জন্য কোনো ক্ষোভ তৈরি হোক। আমি আর কিছু না বলেই ফিরে এলাম ভাই আর ভাবির সাথে। সবাইকে আদর যত্ন করছে আমার। এই সেই আমার ভাবি, যে কিনা আমায় দেখতে পারতো না, তার চোখের কাঁটা ছিলাম আমি, অথচ আজ আমার কত যত্ন করছে আমার। তাদের কাছে আমি যেন এক অতিথি মাত্র। খেতে বসে ভাইয়া বেশ কয়েকবার আমাকে জিজ্ঞেস করেছে কতদিন থাকবো এখানে, কিন্তু ওই লোকটার কাছে যাওয়ার যে ইচ্ছে আমার আর নেই সে কথা ভাইয়াকেও বলতে পারছি না। তাই তেমন একটা কথা না বলে চুপচাপ খেয়ে উঠে পড়লাম। ভাইয়াও আর তেমন কথা বাড়ালেন না। ভেতরে ভেতরে কষ্ট লালন করছি আমি, আর লোকটার জন্য মনটা পুড়ে যাচ্ছিল আমার। বাবার বাড়ি আসার প্রায় সপ্তাহখানিক পর আমার খুব জ্বর এলো। বিছানা থেকে উঠতেই পারছি না। খবর পাঠানো হলো আমার শ্বশুর বাড়িতে। আমার স্বামী আর মেয়ে দুজনে আসলো আমাকে দেখতে। আমাকে দেখে মৌনতা আমার কোলে আসতে চাইছে আর বলছে, মামা উঠো উঠো না। সে তো অবুঝ, সে তো আর বোঝে না আমার জ্বর এসেছে। আমি বিছানা থেকে উঠতে পারছি না। তখন তিনি মৌনতাকে বললেন, তোমার মায়ের জ্বর এসেছে মা, উঠতে পারবে না, তুমি আমার কোলে বসে থাকো। এই কথা শোনা মাত্র ছোট্ট মৌনতা তার বাবার কাছ থেকে উঠে এসে আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে বলল, মা তোমার জল এসেছে? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালে দৌড়ে তার বাবার পকেট থেকে কলম নিয়ে এসে আমার বগলের ভিতরে ঢুকিয়ে দিল। এরপর আমার মুখের কাছে হাত নিয়ে মিথ্যে মিথ্যে বলল, মামা উতুত খাও, জ্বর ভালো হয়ে যাবে। আমি অবাক হয়ে কেবল ওর কাণ্ড কারখানা দেখছিলাম। আর কতবার যে আমার নাক মুখ ধরে ডেকেছে মামা করে। তিনি আমার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছেন। মৌনতাও জেদ ধরল সেও আমার কপালে জলপট্টি দিয়ে দিবে, কিন্তু তিনি বাদ সাধলে মৌনতার সে কি কান্না। শেষে মেয়ের কাছে হার মেনে তিনি ভেজা জলপট্টি চিপে মৌনতার হাতে দেয়, আর মৌনতা আমার কপালে সুন্দর করে বসায়। এইটুকু মেয়ে আমার যথেষ্ট খেয়াল রেখেছে।
হঠাৎ মাঝরাতে উঠে দেখি মৌনতা আমার বুকের উপরই ঘুমিয়ে আছে। আস্তে করে সরিয়ে আমার পাশে শুয়ে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। এরপর ভোর রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি তিনি নামাজ পড়ছেন, আর মৌনতাও তার বাবার পাশে বসে আমার জন্য দোয়া করছেন। আল্লাহর কাছে মিনতি করছে যেন তার মাকে তিনি সুস্থ করে দেন তাড়াতাড়ি। এই দৃশ্য দেখে আমার দু চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। সারাদিন অপরাধ বোধে ভুগেছি আমি। মা হতে চাইনি আমি মেয়েটার, কত অবহেলা করেছি, চরও মেরেছি, কিন্তু সে আমার মা হয়ে দেখিয়ে দিল। মৌনতার ভালোবাসায় আমি আমার মাকে ওর মাঝে ফিরে পেয়েছি মনে হয়। ওকে আমার কাছে টেনে নিয়ে খুব আদর করলাম আমি, আর বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলাম কিছুক্ষণ। তিনি আমাকে মৌনতাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে বললেন, ব্যাগ গুছিয়ে দিই। আমি তাকে বললাম, না, আমি গুছিয়ে নিতে পারবো। এরপর তিনি আমার হাতে একটা ডিভোর্সের পেপার ধরিয়ে দিয়ে বললেন, মন চাইলে একটা স্বাক্ষর করে আমাদের কাছ থেকে আপনি মুক্তি নিতে পারেন, আর নয়তো ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে আমাদের সাথে যেতে পারেন। জোর করে আপনার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না, সম্পূর্ণই আপনার ইচ্ছা। মনে মনে খুব রাগ হচ্ছিল লোকটার উপর, কিন্তু কিছুই বললাম না। আমি মুহূর্তে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললাম। তিনি বললেন, আপনি তো বলেছিলেন মা হতে পারবেন না। আমি বলেছিলাম মা হতে পারবো না, কিন্তু কেন বলেছিলাম তার কারণটা যদি বলি, আপনি এই সব কিছুর জন্য দায়ী। আপনি, আপনার জন্যই মৌনতাকে অবহেলা করেছি। তিনি অবাক হয়ে বললেন, আমি আবার কি করলাম? আমি তার প্রশ্নের উত্তরে বললাম, নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখেন আপনি কি করেছেন আমার সাথে। আমি আর এই বিষয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাচ্ছি না। ডিভোর্স পেপারটা আপনার সাথে থাকার জন্য ছিঁড়িনি, কেবলমাত্র মৌনতার জন্য ছিঁড়েছি। মৌনতার মা হওয়ার জন্য আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনার সংসারে গিয়েছিলাম, আর এখন মৌনতার মেয়ে হয়ে আমি এখন ওই বাড়িতে ফিরে যাচ্ছি। তিনি হাসলেন, আর কিছু বললেন না, কেবল আমার হাত ধরে বললেন, ওকে, আপনি যেমন চান তেমনই হবে। মেয়েরা তো মায়েরই জাত, আপনি ওর মা হন আর ও আপনার মা হোক, একই কথা। মৌনতার জন্য আপনার চেয়ে ভালো মা আর কোথাও পাওয়া যাবে না। এরপর ওনার সাথে বাড়ি ফিরে এলাম পরের দিন সকাল সকাল। বাড়ি ফিরে মৌনতা তার দাদি আর ফুপিকে বলছে, জানো জানো, মান্না জল হয়েছিল, আর কত কি কথা বলছিল আমাকে নিয়ে তাদের কাছে। আমি দূর থেকে দেখছিলাম আর হাসছিলাম। মন ভরে যাচ্ছে আমার মাটার কাণ্ড কারখানা দেখে। সারাদিন মৌনতা আমার সাথেই ছিল, আমার পিছু পিছু ঘুরে বেরিয়েছে। এক মুহূর্তের জন্য আমার থেকে আলাদা হয়নি, আর কেউ জোর করলেও আমার কাছ থেকে ওকে নিতে পারেনি। রাতের বেলা ওকে ঘুম পাড়িয়ে যেই না উঠে দাঁড়ালাম, অমনি উনি আমার পিছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে পড়লেন। আমার সাথে রাগ করেছেন কেন? কি করেছি আমি? আমি অভিমানী কণ্ঠে পড়লাম, কি এমন করেননি বলুন? এখন পর্যন্ত আপনি আমাকে তুমি করে বলতে পারলেন না। তিনি হাসতে হাসতে বললেন, আমি তো আপনার ভয়েই আপনাকে তুমি করে বলতে পারিনি। আমি তাকে বললাম, আমাকে আবার কিসের ভয়? তিনি আবার বললেন, যদি আপনাকে তুমি করে বলায় আপনি আমার গালে চড় বসিয়ে দেন তাই। এর জন্য বুঝি আপনি রাগ করেছিলেন? আর এই সামান্য বিষয় কেউ রাগ করে? আমি তাকে বললাম, এই সামান্য বিষয়ে আমি রাগ করিনি। আপনি কি ভুলে গেছেন বিয়ের আগে আপনি আমাকে বলেছিলেন আপনি কখনো আমাকে স্ত্রী মর্যাদা দিবেন না? এরপরে তো ঠিকই শয্যাসঙ্গী হলেন, কিন্তু তুমি করে আর বলতে পারলেন না। এরপর তিনি আমাকে তার দিকে ঘুরিয়ে বললেন, বিয়ের আগে আমার আর তোমার মাঝে যে কথা হয়েছিল তুমি হয়তো আমার সম্পূর্ণ কথা শোনোনি। আমি কি বলেছিলাম? আপনাকে আমার সন্তানের মা হতে হবে। আমি আপনাকে কখনো স্ত্রী মর্যাদা দিতে পারবো না। আমি কেবল আমার সন্তানের মা হওয়ার জন্যই আপনাকে বিয়ে করতে চাচ্ছি। তবে সময়ের সাথে সাথে হয়তো বা একদিন স্ত্রীর মর্যাদাও পেয়ে যেতে পারেন, যদি আমার সন্তানকে নিজের মতো আপন করে নেন। আমি অবাক হয়ে বললাম, লাস্টে আপনি এই কথাগুলো বলেছিলেন, তাহলে আমার কান পর্যন্ত কেন পৌঁছলো না? হঠাৎ মনে পড়ে গেল, আমি আপনাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এই কথা শোনার পর আমি যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। এরপর তিনি আমাকে জড়িয়ে ধরলেন তার বুকে আর বললেন, জানো, তুমি চলে যাওয়ার পর কত কষ্ট হয়েছিল আমার। খুব মিস করেছি তোমাকে।
আমিও তার বুকে মুখ লুকিয়ে বললাম, আমাকে এখন থেকে সম্পূর্ণভাবে আপনার স্ত্রীর মর্যাদা দিবেন বলুন। বিশ্বাস করুন, কখনো ফাঁকিবাজি করব না। আর আমায় ভালোবাসবেন তো? তিনি হাসতে হাসতে বললেন, তুমি বড্ড বোকা রুনা। তোমাকে স্ত্রীর মর্যাদা না দিয়েই কি তোমার সাথে আমার দৈহিক মিলন হয়েছে বলো? আর তোমাকে তো আমি সেই শুরু থেকেই ভালোবাসি। আমি তাকে আবার বললাম, আরেকটা কথা বলতে চাই। বলো। মৌনতাকে নিতে তার মা যদি কখনো চলে আসে তখন কি হবে? সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি, আমি মৌনতাকে ছাড়া থাকতে পারবো না। ও যে আমার কলিজার টুকরা। আমার কথা শেষ হতেই তিনি অনেক আত্মবিশ্বাসের সাথে বললেন, কখনোই আসবে না ওকে নিতে। আমি তাকে বললাম, আপনি এত আত্মবিশ্বাসের সাথে কি করে বলতে পারলেন মৌনতাকে নিতে মৌনতার মা আসবে না? কারণ মৌনতার মা নিজেই জানে না এই সন্তান তার। আমি অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, মানে? তিনি বললেন, মানে হলো মৌনতা হলো আমার ফুফাতো বোনের ফারহানার মেয়ে। একটা ছেলের সাথে ওর প্রেমের সম্পর্ক হয়, বিয়ে ছাড়াই ওদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়, যার দরুন ফারহানার গর্ভবতী হয়ে যায়। কিন্তু ছেলেটা ফারহানাকে বিয়ে করতে পারবে না, আর বাচ্চাকেও মেনে নিতে পারবে না। এরপর ছেলেটা যে কোথায় উধাও হয়ে গেল ফারহানা জানে না। এদিকে ফারহানার পেটের সন্তান 4 মাস পার হয়ে 5 মাসে পড়ে যায়। ঘর পরিষ্কার করতে গিয়ে ফারহানার পড়ার টেবিলের উপর গাইনির রিপোর্ট হাতে পড়ে যায় ফুপির। এই নিয়ে পরিবারে একটা লঙ্কা কাণ্ড বেঁধে যায়। সমাজ সংসারের অপমানের হাত থেকে বাঁচার জন্য বাচ্চাটা নষ্ট করানোর অনেক চেষ্টাও করেছিল ফুপা ফুপু, কিন্তু ডাক্তার বলেছে ফারহানার গর্ভের সন্তান 4 মাস পার হয়ে 5 মাসে পড়ে গেছে। যদি বাচ্চাটা নষ্ট করে তবে ফারহানার ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে। ফারহানাও জেদ করলো বাচ্চাটা সে নষ্ট করবে না। সমাজের লজ্জার হাত থেকে বাঁচতে ফারহানাকে চট্টগ্রাম থেকে ঢাকা আমাদের বাসায় পাঠিয়ে দিল। মৌনতার জন্মের সাথে সাথে ফারহানার জ্ঞান ফেরার আগে আমার ফুপা তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মৌনতাকে কোনো এতিমখানায় দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মৌনতার নিষ্পাপ চেহারা দেখে ফুপার কাছ থেকে মৌনতাকে আমি আমার করে নিয়ে নিলাম। আর ফুপাকে কথা দিয়েছিলাম ফারহানাকে কখনোই জানতে দিব না মৌনতা তার মেয়ে। ফারহানার জ্ঞান ফিরলে ফারহানা জানতে পারে তার সন্তান মারা গিয়েছিল। হাসপাতাল থেকে ফুপা সোজা চট্টগ্রামে নিয়ে যায় ফারহানাকে। ফারহানার জানতেই পারল না ওর সন্তান আমার কাছে। এরপর ফারহানার বিয়ে হয়ে যায় কোনো এক প্রবাসীর সাথে, আর এখন ফারহানা লন্ডনে থাকে। এই জন্যই মৌনতার জন্য এমন একজন মা খুঁজেছিলাম যাতে সে আমাকে নয় কেবল মৌনতাকেই ভালোবাসে। আমাকে কথা দাও, এ কথা গুণাক্ষরও কাউকে বলবে না। মৌনতা আমাদের মেয়ে নয়। আমি আমার স্বামী নির্ঝরকে কথা দিলাম, এ কথা মৌনতা বা অন্য কেউকে কোনো দিন জানতে দেব না। আমার স্বামী নির্ঝরের কাছ থেকে ঘটনাটা শোনার পর তার প্রতি শ্রদ্ধা আর সম্মান যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। সে যদি একটা নিষ্পাপ শিশুকে পিতামাতাহীন এতিমখানার হাত থেকে রক্ষা করে বাবা না হয়েও নিজের সন্তানের পরিচয়ে মানুষ করতে পারে, তবে আমি কেন মাতৃত্বের ছায়া দিতে পারবো না? সমাজে এমন হাজার মৌনতা পড়ে আছে বাবা মা ছায়াবিহীন এতিমখানায়। তাদের পাশে প্রয়োজন নির্ঝরের মতো একজন মহৎ মানুষ। আমি আমার ভুল বুঝতে পারলাম। পেটের সন্তান হলেই নিজের সন্তান হবে, অন্যের সন্তান কেন নিজের সন্তান হবে না? মন থেকে আপন করে নিলে সব সন্তানই সন্তান হিসেবে ভাবা যায়। আর এই বিষয়টা আমার স্বামী চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমরা চাইলেই একজন মৌনতাকে আপন করে নিতে পারি। কাহিনীর নাম মৌনতা। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার লেখা কাহিনী যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।